কালিমপুর ছিল এমন এক গ্রাম, যেখানে দিনের বেলা মাটির ঘরে মায়েরা পিঠা বানায় আর সন্ধ্যা হলে লোকেরা উঠানে বসে গল্প করে। কিন্তু এই চিত্রটি বদলে যেতে থাকে সুলতানার মৃত্যুর পর। 5 বছর আগে ঘটে যাওয়া সেই ঘটনা গ্রামের সবকিছুকে যেন বদলে দিয়েছে। সুলতানা ছিল এক দরিদ্র কৃষকের মেয়ে। তার রূপ আর স্বভাবের প্রশংসায় সবাই পঞ্চমুখ ছিল। তবে তার এই রূপই যেন তার জীবনের অভিশাপ হয়ে দাঁড়ায়। গ্রামের জমিদার কাদের মোল্লা আর তার লোকেরা সুলতানার ওপর কুনজর দেয়। সে তাদের লালসার শিকার হতে রাজি না হলে তারা তার বিরুদ্ধে মিথ্যে অপবাদ রটায়। এক রাতে সুলতানাকে তুলে নিয়ে যাওয়া হয় গ্রামের প্রাচীন বটগাছের নিচে। সেখানে তাকে চরিত্রহীন আখ্যা দিয়ে বিচার ছাড়াই পুড়িয়ে মারা হয়। সেই রাতে সুলতানার চিৎকার বাতাসে ছড়িয়ে পড়ে। সে চিৎকার করে বলেছিল, তোমরা যারা এই অন্যায় করছ, তোমাদের কেউ ছাড় পাবে না। তার মৃত্যুর পর থেকেই শুরু হয় অদ্ভুত সব ঘটনা। রাত হলেই গাছের নিচে কান্নার শব্দ শোনা যেত। আর যারা সাহস করে গাছের কাছে যেত, তারা আর ফিরে আসত না। 5 বছর পর রফিক, গ্রামের সাহসী যুবক, এসব ভূতের গল্পকে নেহাতি গুজব মনে করত। তার মতে এগুলো সব লোকের বানানো কথা। একদিন রাতে রফিক ঠিক করল, সে নিজেই গাছের কাছে যাবে এবং দেখবে কি আছে। তার বন্ধু জাহিদ তাকে বারবার বলল, রফিক ভাই, এসব করিস না, তোর জীবন নষ্ট হয়ে যাবে। কিন্তু রফিক কারো কথায় কান দিল না। রাতের বেলা হাতে লণ্ঠন আর কোমরে দা গুঁজে সে বটগাছের দিকে রওনা দিল। গ্রামের রাস্তাগুলো রাতের অন্ধকারে যেন আরও অদ্ভুত মনে হচ্ছিল। বাতাস কেমন ভারী হয়ে উঠেছিল, আর দূরে কোথাও শেয়ালের ডাক শোনা যাচ্ছিল। বটগাছের নিচে পৌঁছে রফিক দেখল, জায়গাটা আশ্চর্যজনকভাবে ঠান্ডা। সে চারপাশে তাকাল। হঠাৎই লণ্ঠনের আলো টিমটিম করতে লাগল। রফিক ভয় কাটিয়ে বলল, যা কিছুই থাকো, বের হয়ে এসো। আমি ভূতপ্রেতকে ভয় পাই না। তখনই হঠাৎ করে গাছের পিছন থেকে এক নারী মূর্তি বের হয়ে এল। তার চুল এলোমেলো, চোখ দুটি লাল, আর শরীরের অর্ধেক অংশ পোড়া। তার কণ্ঠস্বর যেন মৃত্যুর ঘণ্টার মতো শীতল। মূর্তিটি ধীরে ধীরে রফিকের দিকে এগিয়ে এসে বলল, আমার মুক্তি চাই। তুমি কি আমাকে মুক্তি দিতে এসেছ? রফিক ভয়ে জমে গিয়েছিল, কিন্তু সে সাহস জোগাল। তোমার মুক্তি চাইতে হলে কি করতে হবে? মূর্তিটি বলল, আমার মৃত্যুর ন্যায্য বিচার কর। যারা আমাকে হত্যা করেছে তাদের শাস্তি দাও। আমি মুক্তি পাব। রফিক জিজ্ঞেস করল, তোমার মৃত্যুর কারণ কি ছিল? ভূতটি তখন কাঁদতে কাঁদতে বলল, কাদের মোল্লা আর তার লোকেরা। তারা আমার জীবনে অন্ধকার এনেছিল। পরদিন সকালে রফিক জ্ঞান ফিরে পায়। সে গ্রামের সবাইকে ডেকে বলে, আমরা এতদিন যা শুনেছি তা সত্য। সুলতানার আত্মা এখনও এখানে। আমরা যদি তার মৃত্যুর বিচার না করি, তবে পুরো গ্রাম অভিশপ্ত হয়ে থাকবে। প্রথমে কেউ তার কথা বিশ্বাস করতে চায়নি, কিন্তু রফিক দৃঢ় কণ্ঠে বলল, তোমাদের সাহস না থাকলে আমি একাই করব। রফিক একে একে কাদের মোল্লা আর তার সঙ্গীদের মুখোশ খুলতে শুরু করল। তারা একে একে ধরা পড়ল। কিন্তু ঘটনা এখানেই থেমে গেল না। কাদের মোল্লা একদিন রাতের বেলা রফিকের ঘরে ঢুকে তাকে আক্রমণ করে। সেই মুহূর্তে অদ্ভুত কিছু ঘটে। রফিকের সামনে আবার সেই নারী মূর্তি হাজির হয়। কাদের মোল্লার শরীর শীতল হয়ে যায়। সে চিৎকার করতে থাকে, মাফ করো, আমাকে ছেড়ে দাও। মূর্তিটি এক ভয়ঙ্কর হাসি দিয়ে বলল, আমার বিচার সম্পন্ন হয়েছে। এবার আমি মুক্ত। এরপর থেকে কালিমপুরের মানুষ আর কখনো বটগাছের নিচে অদ্ভুত কিছু দেখেনি। সুলতানার আত্মা যেন মুক্তি পেয়েছে। তবে রফিক এখনও মাঝে মাঝে চাঁদের রাতে বটগাছের দিকে তাকিয়ে থাকে। সেভাবে এই গাছটা কত গল্প লুকিয়ে রেখেছে।